নমস্কার, রোল ক্যামেরা টকে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমন। আজকে একটা খুব প্যাথেটিক ইনসিডেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই জানেন আরজি করে একটা ঘটনা ঘটেছে রেপ নিয়ে। এই রেপ ইস্যুতে সারা দেশ সরব, সারা দেশ প্রোটেস্ট করছে এবং আমরাও এই প্রোটেস্টে সামিল আছি। খুব দ্রুত এই কেসের সমাধান হতে হবে এবং যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে এবং খুব দ্রুত এই কেসটি যাতে সলভ হয় এই সবাই আবেদন করছে এবং আমাদেরও একই মত। আজকে আমাদের এই স্পেশাল এপিসোডে উপস্থিত আছেন আরও এক ডক্টর দিদি, ডক্টর সোমাইয়া খাতুন। নমস্কার। কেমন আছেন দিদি? এখন এই পরিস্থিতিতে তো খুব ভালো আছি বলা যাবে না, আছি মোটামুটি। কখনো ভেবেছিলেন যে এরকম ডক্টরদের একটা ইনসিডেন্ট ঘটবে, এরকম কখনো মনে হয়েছিল? দেখুন, ডক্টরদের সাথে ছোট বড় বিভিন্ন রকম ইনসিডেন্ট ঘটেই থাকে, হসপিটাল চত্বরে হোক বাইরে হোক, পেশেন্ট পার্টির সাথে ঝামেলা ছোটখাটো, কিন্তু এত বড় একটা নিকৃষ্ট মানের ইনসিডেন্ট যে কোনোদিন ফেস করতে হবে এটা কোনোদিন ভাবতেই পারিনি। আমরা 2019 কোভিডের সময় থেকে দেখেছি যে ডক্টররা কতটা সার্ভিস দিয়ে এসছে, পেশেন্টদেরকে কেমনভাবে তাদেরকে রিকভার করেছে। আমরা এই জিনিসগুলো দেখে এসেছি, গোটা দেশ দেখে এসছে। তো সেখান থেকে এরকম একটা ডক্টরের সাথে আবার একটা ইনসিডেন্ট ঘটে যাওয়া 2024-এ 3 বছর পেরোতে না পেরোতে কতটা মর্মাহত আপনারা? আমরা প্রচণ্ডই শোকাহত। এই ইনসিডেন্ট প্রথম নয়, এতটা নিকৃষ্ট মানের ইনসিডেন্ট হয়তো প্রথম, কিন্তু এর আগেও আমরা বিভিন্ন রকম সুইসাইড, হোমিসাইড, ডক্টরদের হস্টেল রুমে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে, পেশেন্ট পার্টির হাতে মারধর খেয়েছে ডক্টররা, এরকম অনেক ইনসিডেন্ট আগে দেখেছি এবং তাতে আমরা সত্যি খুব দুঃখিত যে আমাদের এই গোষ্ঠীর নর্মাল সাধারণ মানুষের কাছে যে এরকম ভাবে হেনস্থা হতে হয় সেটা এক্সপেক্টেড নয়। না, আমরা এতটা সার্ভিস দিয়ে থাকি সাধারণ মানুষদেরকে, প্রাণ বাঁচায় যে গোষ্ঠী, তাদেরকে যে এইরকম একটা ব্যবহার বা এইরকম ইনসিডেন্টের সম্মুখীন হতে হবে আমরা সত্যি খুব শোকার্ত। এই জাস্ট 15 আগস্ট গেল কিছুদিন আগে। এই 15 আগস্টে আপনারা কি মনে করছেন যে ভারতবর্ষের নারীরা সেফ? 15 আগস্ট মানে তো দেশ স্বাধীন হওয়া, দেশ তো স্বাধীন হলো এত বছর হয়ে গেল, কিন্তু সত্যি কি নারীরা স্বাধীনতার সাথে এখনো ঘোরাফেরা করতে পারে? একজন ওমেন, একজন নারী তার কর্মক্ষেত্রেই সুরক্ষা পায় না, সুরক্ষিত নয়, তাহলে কি করে বলবো যে ইন্ডিপেন্ডেন্ট দেশে নারীরা সেফ বা সিকিউরড? তাই না? যখন কর্মক্ষেত্র আপনি বললেন, তো আমি ফিমেল ডক্টরের কথায় পরে আসছি, ঠিক আছে? প্রথমে আসছে হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা, যেখানে আপনারা ক্লিনিক করেন বা আপনারা হসপিটালে আছেন, আপনারা হসপিটালে থাকেন, আপনারা কতটা সেফ ফিল করেন সেই জায়গাগুলোতে? সাধারণ ডাক্তার হিসেবে মোটামুটি সব ডাক্তারকেই ডিউটি করতে হয় হসপিটালে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। সকালে ওপিডি করতে হয়, বাকি সময়ে এমার্জেন্সি ডিউটি করতে হয়। এবার ওখানে বিভিন্ন ধরনের পেশেন্ট এবং পেশেন্ট পার্টি আসে, এবার সবার মেজাজ ধরুন একই রকম থাকে না, ঝামেলা তো হয়ই। এবার এত পেশেন্ট দেখার পর ডক্টরদেরও সবসময় ধৈর্য থাকে না বা মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না, তখন বিভিন্ন রকম ছোট বড় ঝামেলার সম্মুখে পড়তে হয় এবং সেই ঝামেলাগুলো ডক্টরকে নিজেকেই ম্যানেজ করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সিকিউরিটি অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার সিকিউরিটি ওই গভর্নমেন্ট সেট আপ হসপিটাল বলুন বা যেখানেই বলুন অ্যাডিকুয়েট সিকিউরিটি কিন্তু থাকে না। কোনো কোনো সময় গভর্নমেন্ট হসপিটালে সিভিক পোস্টেড থাকে, সেই সিভিকের আবার অন্য কোনো কাজ থাকে, সে বাইরে চলে যায় বিভিন্ন কাজে, এবং সেই সিভিক প্রপার ডিউটি করছে কিনা, ঠিকঠাক ডিউটি করছে কিনা সেটাও দেখার মতো কোনো মনিটরিং করার মতো কেউ নেই। ফলে ডক্টরকে একাই পুরোটা ম্যানেজ করতে হয়। অনেক বহিরাগত লোকজন আসে, শুধু যে পেশেন্ট পার্টি ঝামেলা করে তা নয়, একটা ছোটখাটো ঝামেলা লাগলে বহিরাগত প্রচুর লোকজন চলে আসে সেই ঝামেলাকে সাপোর্ট করার জন্য। তখন কি হয়, দুটো দলের মধ্যে ডক্টর একা পড়ে যান, ডক্টর এবং সিস্টার, আর আরেক দিকে এত এত লোক, সেটা নিজেকেই সামলাতে হয়। ফলে একটা সিকিউরিটি ল্যাপস অবশ্যই আছে। এর আগে কখনো মনে হয়েছে আপনাদের যে একটা ডক্টরই আরেকটা ডক্টরের কখনো শত্রু হয় বা কিছু, এরকম কখনো মনে হয়েছে? কিছু ক্ষেত্রে হয়তো একটু ইগো প্রবলেম থেকে থাকে, তবে সাধারণত আমরা যারা কলিগস একসাথে কাজ করি সেরকম ডক্টরদের মধ্যে এইরকম শত্রুতা বা এইরকম হয় না।
মোটামুটি সবাই সবারই প্রতি সাপোর্টিভ হয়, চেষ্টা করে যতটা হেল্প করা যায়। তবে আমাদের একটা স্কেয়ারসিটি আছে ম্যান পাওয়ারের, সেই সূত্রে হয়তো কোনো কোনো সময় ডিউটি নিয়ে একটু মন কষাকষি হলো, ও বেশি ডিউটি করছে, এ কম ডিউটি করছে। সেটা কি অ্যাডজাস্টেবল? সেটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো হসপিটালে নিশ্চয়ই অ্যাডজাস্টেবল। হায়ার অথরিটিকে বললে সে কিছুটা ম্যানেজ করে, কিছুটা নিজেদেরকে ম্যানেজ করতে হয়। কাউকে একটু বেশি ডিউটি করতে হয়, কাউকে কম ডিউটি করতে হয়। মানে এরকম কি কখনো হয় যে যেহেতু আপনারা ফিমেল সেই জন্য রাতের ডিউটিটা হয়তো অন্য ডক্টর করে নেয় বা কিছু, বা আপনাকে হয়তো মর্নিং শিফটটাই করতে হলো, এরকমও কি অ্যাডজাস্টেবল হয় সেই ব্যাপারগুলো? সব সময় সব ডক্টর অ্যাডজাস্ট করতে চায় না। যেমন ধরুন মেল ডক্টরদেরকেও তো টানা ডিউটি করতে হয়, ফিমেল ডক্টরকেও টানা ডিউটি করতে হয়। তো একজন মেল ডক্টর যখন টানা 36 ঘন্টা বা 48 ঘন্টা ডিউটি করছে, তারপরে হচ্ছে একজন ফিমেল ডক্টর ডিউটিতে এলেন, তো তার যখন নাইট ডিউটি পড়ে, সে তখন মেল ডক্টরের পক্ষে সম্ভব মানে সবসময় মন থেকে চাইলেও সম্ভব হয় না। 48 ঘন্টা ডিউটি করার পর সে যে তার পরের কলিগ যে একজন ফিমেল ডক্টর তার নাইট ডিউটিটা করে দেবে, সেই সবসময় সম্ভব হয় না। ফলে ফিমেলদেরকে নাইট ডিউটি করতেই হয়। আগে এই রেশিওটা বেশি ছিল, মানে ফিমেল ডক্টর একজন থাকলে 5 জন মেল ডক্টর থাকতো, তখন অ্যাডজাস্ট করাটা একটু ইজি হতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে ফিমেলরাও তো সমানভাবে এগিয়ে যাচ্ছে, পার্সেন্টেজটা সেই রেশিওটা কমে কমে আসছে। ফলে একটা কর্মক্ষেত্রে যদি 50-50 মেল ফিমেল থাকে, সবগুলো কভার করা তো আর মেলের পক্ষে সম্ভব হয় না। 36 আওয়ার বা 48 আওয়ার যেটা আপনি বললেন, এই 36 বা 48 আওয়ার কাজ করা কতটা টাফ? ভীষণ টাফ, ভীষণ টাফ। মানে কি হয়, সকালবেলায় ওপিডিতে প্রায় 400-500 পেশেন্ট দেখে তারপরে সারাদিন চলে এমার্জেন্সি। এবার এমার্জেন্সি কেস একটা এরিয়াতে, হসপিটাল তো 3-4টে থাকে না, কমই থাকে। ফলে এমার্জেন্সি পেশেন্টও পরপর আসতে থাকে। ফলে আমাদের লাঞ্চ করার টাইম বলুন, রেস্ট নেওয়ার টাইম বলুন, ওগুলো খুবই কম। রেস্ট নেওয়ার টাইম থাকে না, স্পেশালি নাইট ডিউটিগুলো। নাইট ডিউটি একে তো টাইম থাকে না, তারপর প্রপার জায়গাও থাকে না রেস্ট নেওয়ার মতো। প্রপার অনেক অর্গানাইজেশনে প্রপার একটা ডক্টরস রেস্ট রুম নেই। তো সেই ক্ষেত্রে প্রচুর হেক্টিক হয়ে যায় ডিউটিটা। মানে এটা ফিজিক্যাল এবং মেন্টাল প্রেশার দুটোই পড়ে ডক্টরের উপর। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আমরা কোনো ব্যক্তির নাম নিতে পারবো না এবং ছবি দিতে পারবো না, তাই আমরা এখানে নামটা উল্লেখ করছি না ওনার, কিন্তু আমরা ডক্টর দিদি বলছি ওনাকে। ডক্টর দিদি যখন পোস্টমর্টম হয়েছে, সেই পোস্টমর্টম রিপোর্ট কি এবং এই রিপোর্টটা একটু ডিটেলস ভাবে একটু জানতে চাই। পোস্টমর্টম রিপোর্ট কিন্তু সেইভাবে এখনো আমাদের কাছে পুরোটা ক্লিয়ার নয়, ওটা কিন্তু পাবলিকলি এখনো আউট হয়নি। তবে যেটুকু উঠে এসছে আমাদের ডক্টরস ফোরামে, যেটুকু আমরা জানতে পেরেছি, অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং মোটামুটি মানসিক এবং শারীরিক নির্যাতনের অনেক চিহ্ন পাওয়া গেছে। এই তথ্য উঠে আসছে যে যিনি মারা গেছেন তার পেলভিক বোন ভাঙা এবং কলার বোন ভাঙা। এবং এটা যদি সত্যি হয়, পেলভিক বোন এবং কলার বোন একজনের ভাঙা, খুব কিন্তু একটা ইজি টাস্ক নয়। মানে তার উপর প্রচুর ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই একজনের পেলভিক বোন বা কলার বোন ভাঙতে পারে। এটা কিন্তু একটা ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। আমরাও সংবাদ মাধ্যম থেকে জানলাম, তার সত্যতা যদিও আমরা যাচাই করিনি, যে তার ভ্যাজাইনা থেকে 150 গ্রাম মতো স্পাম পাওয়া গেছে। তো 150 গ্রাম স্পাম মানে কতজন রেপ করতে পারে, সেটা আপনারা তো আরো ভালো বলতে পারবেন, আপনারা ডক্টর। স্পার্মের যে ভলিউম সেটা গ্রামে মেজার হয় না, গ্রাম বা মিলিগ্রামে মেজার করা হয় না, সেটা মিলিলিটারে এমএল এ মেজার করা হয়। এবার 150 গ্রামটা যদি আমি 150 এমএল ই ধরি, তাও একটা পার্সনের একবার ইজাকুলেশনে আমাদের ডাক্তারি ইয়েতে বলে 1.5 to 5 ml স্পাম ইজাকুলেট হয়। এখানে যদি এটাই সত্যি হয় যে 150 ml স্পাম পাওয়া গেছে, তাহলে মিনিমাম 25 থেকে 30 জন একসাথে নির্যাতন করে, তবেই এটা সম্ভব। ফলে আমার যেটা মনে হয় এটা ফেক নিউজ। যেটা আমরা জানতে পারছি যে এই যে 150 গ্রাম সেমেন বলছে, এটা অ্যাকচুয়ালি 150 ml বা 150 মিলিগ্রাম বডি ফ্লুইডস যেটা পোস্টমর্টমে পাওয়া গেছে, এটা সেমেন নয়। মানে এটা কোনোভাবেই সম্ভব নয়, ক্যালকুলেশনে এটা আসছে না। আচ্ছা, প্রাক্তন প্রিন্সিপাল বলবো আমি, বর্তমানে উনি আর নেই, তো ডক্টর সন্দীপ ঘোষ, ওনাকে ওনার আগেও ট্র্যাক রিপোর্ট অনুযায়ী দেখেছি আমরা যে ওনাকে খুব তাড়াতাড়ি যখন দুর্নীতি হয়েছে তখন তাড়াতাড়ি ওনাকে ট্রান্সফার করা হয়েছে অন্য মেডিকেল কলেজে, এবং এখনো আমরা দেখলাম যে রেপ হওয়ার পরে খুব তাড়াতাড়ি আবার তাকে তড়িঘড়ি একটা অন্য মেডিকেল কলেজে থেকে ট্রান্সফার করা হয়েছে। এখানে কি আপনাদের কোথাও মনে হয় যে প্রশাসন এই জিনিসটাকে হয়তো কোথাও একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য ওনাকে সরিয়ে নিতে চাইছে খুব তাড়াতাড়ি, কিছু মনে হচ্ছে? ডক্টর সন্দীপ ঘোষকে আমি পার্সোনালি চিনি না, তবে যতদূর জানি উনি একজন প্রভাবশালী ব্যক্তি। মানে উনি যখন ঘোরাফেরা করেন তার চারপাশে 4 জন বডিগার্ড থাকে।
আগেও শুনেছি যে উনি প্রথমে 2021-এ মোস্ট প্রবাবলি সিএনএমসিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছিলেন। তারপরে তিনি আরজি করে যান প্রেসিডেন্ট হিসেবে, তারপরে তাকে প্রিন্সিপাল করা হয়। মাঝে বেশ কয়েকবার 2-3বার ওনার ট্রান্সফারও হয়েছে অন্য মেডিকেল কলেজে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তবে প্রত্যেকবার মানে উনি সেই ট্রান্সফার অর্ডার রিভার্স করেছেন, ফলে কিছু তো প্রভাবশালী আছেই, বা দলের হোক বা পার্টির হোক, কিছু একটা ওর উপরে আছে। এবার ব্লেসিংস তো আছেই একদম। আর মানে ওনার সাথে প্রচুর কন্ট্রোভার্সিয়াল স্টোরিজ এবং থিওরিজ আছে, যেটা আমরা জানি। 1 নম্বর ডোমেস্টিক ভায়োলেন্সের ওনার উপর আছে, অ্যালিগেশন আছে। 2 নম্বর আরজি কর মেডিকেল কলেজে যে ক্যাডাভারগুলো আসতো ডিসেকশনের জন্য অ্যানাটমি ক্লাসে, সেই ক্যাডাভারগুলো কিন্তু তাদের গার্জেন বা পেরেন্টসদের কাছ থেকে কোনো কনসেন্ট নেওয়া হতো না, এরকম অ্যালিগেশনও নাকি ওনার উপর আছে। এবং এই রিসেন্ট যে ইনসিডেন্ট হলো, সবাই চাইছিল উনি রেজিগনেশন দিক, উনি রেজিগনেশন দিতে রাজিও হয়ে গেছিলেন, কিন্তু ওনাকে কি করা হলো, 4 ঘন্টার মধ্যে অন্য এক মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। তো এই যে এত তড়িঘড়ি ট্রান্সফার করার প্রয়োজনটা কি, মানে কি ষড়যন্ত্র লুকানোর চেষ্টা করা হচ্ছে, ফলে কি কনস্পিরেসি থিওরি কাজ করছে সেটা তো বলতে পারবো না। তবে এই পুরো ইনসিডেন্টে কিন্তু ট্রান্সপারেন্সি নেই বলে আমার মনে হয়, যেটা হওয়া উচিত। একদম, মানে এটাতে রাজনৈতিক রং লাগাটা পরের ইস্যু, প্রথমে হচ্ছে সবাই একসাথে মিলে আগে জিনিসটাকে একটা শর্ট আউট ক্ল্যারিফাই করা অবশ্যই। এই কেসটা সিবিআই এর কাছে এখন বর্তমানে আছে। আপনাদের মনে হয় সিবিআই এই কেসের কোনো সুরাহা করতে পারবে? যেখানে বিগত দিনে সিবিআই এতগুলো কেস পেন্ডিং পড়ে আছে, সিবিআই এর এখনো কোনো ফলাফল আসেনি, এই কেসটাতে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, সিবিআই এর ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, সেটা তো আমরা সবাই জানি, দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি কে কেসটা সলভ করবে সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না, মেন আমাদের কেস সলভ নিয়ে মাথা ব্যথা। ব্যাপারটা এতটাই একটা সেন্সিটিভ ইস্যু, ব্যাপারটার গুরুত্ব বুঝে নিশ্চয়ই সিবিআই সেই তাদের পেস বাড়িয়ে দিয়ে বা সেইভাবেই তৎপরতা দেখিয়ে ইনভেস্টিগেশন করবে বলে মনে হয়। এখন সিবিআই এর কাছে অনেকগুলো মোটামুটি প্রশ্ন এসছে বা সলভ করার মতো হাতে আছে কয়েকটা জিনিস। যেমন প্রথমত, যেখানে কলকাতা পুলিশ বলছে একজন মানুষ ইনভলভ, প্রথমেই যাকে অ্যারেস্ট করা হয়েছিল, সিবিআই কে সেটি বের করতে হবে যে এখানে একজনই ইনভলভ আদৌ ছিল না এটা গ্যাংরেপের কেস, অনেকজন ইনভলভ। যদি একজন মানুষও ইনভলভ হয়ে থাকে, সে কি একাই ইনসিডেন্ট করেছে না ওর পিছনে আরো অনেকে জড়িত? দুটো গেল। 3 নাম্বার হচ্ছে এই যে এভিডেন্স ট্যাম্পারিং এর ব্যাপারটা বা এভিডেন্স ডিস্ট্রাকশনের ব্যাপারটা, আদৌ কি এভিডেন্স ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রয় করা হয়েছে সেটা সিবিআই কে খুঁজে বের করতে হবে। 4th পয়েন্ট হচ্ছে বাবা মাকে যে ফার্স্ট খবরটা দেওয়া হলো যে এটা সুইসাইডের কেস, বা যখন পেরেন্টসরা হসপিটালে গেলেন বডি দেখার জন্য, তাদেরকে দেখতে দেওয়া হলো না কেন? মানে কে বা কারা তাদের পেরেন্টসকে প্রথম ইনফরমেশনটা দিল যে সুইসাইডের কেস, বা কেন দেখতে দেওয়া হলো না? এই যে ছোট ছোট ডিটেলস গুলো, যে জন্য আমাদের আন্দোলন, যে এই ডিটেলস গুলো কেন সলভ হচ্ছে না, কেন বেরিয়ে আসছে না, সেগুলো কিন্তু সিবিআই কে সলভ করতে হবে এবং দেখতে হবে। এখনো তো অন দা প্রসেস, সেই জন্য হয়তো আমরা কিছু জানতে পারছি না। তবে আমরা আশা রাখবো, আশা রাখা ছাড়া তো কোনো উপায় নেই। হয়তো 100% কেসের মধ্যে 90% কেস সলভ করতে পারেনি, কিন্তু 10% 1-2 কেস তো পেরেছে। আমরা চাই সেই রকমই এটাও যত তাড়াতাড়ি সম্ভব সলভ হোক, সঠিক বিচার হোক, সঠিক জাজমেন্ট হোক, এবং যারা আসল অপরাধী তারা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক এবং তাদের কঠোরতম শাস্তি হোক। আমরা এই আশাতেই এগিয়ে যাব। পুলিশ তো এখন নির্দেশ দিয়েছে 24 তারিখ পর্যন্ত কোথাও কোনো জায়গায় জমায়েত করা যাবে না, গ্যাদারিং করা যাবে না। তো এটাতে কি মনে হয় যে আপনাদের আন্দোলন আরো কিছুটা শিথিল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, না আরো আন্দোলন আরো জোরদার হবে এটাতে? দেখুন, আমাদের আন্দোলন বা আমাদের মুভমেন্ট কিন্তু প্রথম থেকেই পিসফুল ছিল। আমরা প্রোটেস্ট মার্চ করছি ঠিকই, আমরা স্লোগান দিচ্ছি ঠিকই, কিন্তু এটা একটা পিসফুল ওয়েতে হচ্ছিল। এবার এই যে নিয়মটা লাগু করা হয়েছে কাল থেকে, যে আরজি কর বা তার আশেপাশের এরিয়ায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না, যে ধারা চালু করা হয়েছে 163, তো হয়তো পুলিশ নিজের কাজ করছে, হয়তো পুলিশের কোথাও এটা মনে হয়েছে যে এই মুভমেন্ট যদি আরো বাড়ে, আরো যদি বড় রূপ নেয়, তাহলে হয়তো বিশৃঙ্খলা ছড়াবে, আরো কোনো একটা ঝামেলার সৃষ্টি হবে, মারামারি হবে বা আরো কিছু, এই সেফটির দিক দিয়ে হয়তো ভেবে পুলিশ বা গভর্নমেন্ট এই স্টেপ নিয়েছেন। কিন্তু তাতে আমাদের মুভমেন্ট কিন্তু এক কিলো কমবে না, বরং আরো জোরদার করে করা হবে। হ্যাঁ, হয়তো সেই এরিয়ায় করা হবে না, কিন্তু বাকি এরিয়ায় আমরা কিন্তু আমাদের প্রোটেস্ট বা মুভমেন্ট থামাবো না। আইএমএ থেকে একটা নোটিশ জারি করেছিল আপনাদের, যেটা সব ডক্টররা কর্মবিরতি নেবে, তো সেখানে নিশ্চয়ই আপনারাও সামিল হয়েছিলেন। পরবর্তী দিনেও যদি আপনাদের যদি দেখা যায় যে এই কেসগুলো ডিলে হচ্ছে বা ঠিকঠাক
তদন্তের রূপ উঠে আসছে না, তাহলে কি আপনারা কি আবার পেন ডাউনের দিকে এগোবেন? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই পেন ডাউন করার ডিসিশন নিয়েছিলেন 17 তারিখে। কখনো আইএমএ নিচ্ছেন, কখনো আমাদের যে জুনিয়র ডক্টরস ফোরাম বা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, বিভিন্ন রকম অর্গানাইজেশন বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছেন। এই ডিসিশনগুলো নেওয়া কিন্তু একটা সুবিচারের আশায়, তাড়াতাড়ি তদন্ত হোক, দোষী ধরা পড়ুক, শাস্তি পাক। আমাদের এই 2-3টেই ডিম্যান্ড, সব থেকে মানে প্রায়র যে ডিম্যান্ডগুলো। তো সবাই যখন, আমি একজন ডক্টরস ফোরামের মেম্বার হিসেবে যে ডিসিশনটা ফোরাম থেকে নেওয়া হবে অবশ্যই আমি সেটা সাপোর্ট করব, এবং আগামী দিনে যদি আবার এরকম কোনো ডিসিশন হয় আমি ফোরামের সাথে বা অ্যাসোসিয়েশনের সাথেই থাকবো। তাই বলে এই নয়, অনেকে মানে এই ফেক নিউজটা খুব ছড়াচ্ছে যে ডক্টরস পেন ডাউন করেছে মানে কোনো পেশেন্ট কিন্তু পাচ্ছে না, মানে চিকিৎসা পাচ্ছে না বা পাচ্ছে না, এটা কিন্তু পুরোপুরি ফেক। মানে আমরা পেন ডাউন করেছি মানে কি, আমরা ওপিডি সার্ভিস বন্ধ করেছি বা প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট চেম্বার, প্রাইভেট হসপিটাল এগুলো বন্ধ করেছি, কিন্তু আমাদের এমার্জেন্সি সার্ভিস কিন্তু 24/7 খোলা। যে তাদের যদি কোনো এমার্জেন্সি প্রয়োজন পড়ে, কোনো এমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন পড়ে, তারা কিন্তু হসপিটালে গেলেও সেই সুবিধা, একদম সেই সুবিধা কিন্তু হসপিটালে যে কোনো সময় গেলেই তারা পাবে। 14ই আগস্ট আপনারা একটা প্রতিবাদ করেছিলেন, সেটা হচ্ছে রাত দখলের লড়াই, সেটা কতটা সাকসেসফুল আপনাদের? আমি মনে করি সেটা যথেষ্ট সাকসেসফুল, কারণ ওই দিন আমি নিজেও তো সামিল ছিলাম সেই মুভমেন্টে, এবং আমি মিডিয়ায় হোক বা নিউজ চ্যানেলে হোক বাকি জায়গাগুলো যেভাবে দেখলাম, মানে প্রফেশন নির্বিশেষে বাড়ির যারা হোম মেকার, যারা ওয়ার্কিং উমেন, ছোট বড়, ছোট বাচ্চা থেকে শুরু করে ইভেন 70-80 বছরের বয়স্ক মহিলা সবাই কিন্তু সেদিন রাস্তায় নেমেছিল, এবং এটা একটা ভীষণ বড় মুভমেন্ট হয়েছে সেদিন। রিক্লেম দ্য নাইট যেটা, মানে সেটা আমরা সত্যি নাইট রিক্লেম করতে আমার মনে হয় সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গায় কিছু অসুবিধা হয়েছে, যেমন যেটা মেন ঘটনাস্থল আরজি করে, সব থেকে বড় মাস তো গ্যাদার হয়েছিল আরজি করে, কিন্তু সেখানে হঠাৎ করে একটা বড় পরিমাণের মবস ঢুকে যায়, হঠাৎ করে ভ্যান্ডালিজম ক্রিয়েট করে। সেখানে পুলিশ কিন্তু খুব একটা সরব হয়নি, খুব একটা হয়নি, পুলিশ নিজেই নাকি আগে পালিয়ে গেছে মবসদের দেখে, এবং পুলিশরা নাকি গিয়ে আশ্রয় নিয়েছিল, আশ্রয় চাইছিল, সুরক্ষা চাইছিল। এটা পুলিশ কর্মীর কাছে এক্সপেক্টেড না। আর আমার যেখানে মানে যে জিনিসটা খটকা লাগছে, যে এত বড় একটা গ্যাং, এত বড় একটা মব ঢুকে গেল হঠাৎ করে কলকাতার বুকে, পুলিশের কাছে কোনো ইনফরমেশন কেন ছিল না আগে থেকে? মানে এটা তো পুরো প্ল্যান্ড একটা ইনসিডেন্ট, সেটা বোঝা যাচ্ছে। যেখানে কলকাতা পুলিশ এত অ্যাক্টিভ আমরা সবাই জানি, একটা মানে ইনফরমেশন তো তাদের কাছে থাকার কথা ছিল, সেটা ছিল না, এবং প্রচুর ডিস্ট্রাকশন হয়েছে। টুলস বলুন, ওরা হয়তো 4th ফ্লোর যেখানে মেন ইনসিডেন্ট হয়েছে সেই অবধি পৌঁছতে পারেনি, অ্যাকচুয়ালি 3rd ফ্লোর অবধি গিয়ে সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে, চেয়ার টেবিল থেকে শুরু করে পেশেন্টের ফাইল পত্র, আলমারি, বেড, সবকিছু একদম মেডিসিনস একদম সবকিছু তছনছ করে দিয়েছে। হয়তো মেন মোটিভ ছিল ঘটনাস্থলে যাওয়ার, সেটা সত্যি কি মিথ্যা আমি জানি না, সেই অবধি হয়তো পৌঁছতে পারেননি, কিন্তু ইনসিডেন্টটা খুব খারাপ। তারপরেও আমার মনে হয় আমাদের যে মুভমেন্টটা ছিল 14th আগস্টে সেটা কিন্তু সাকসেসফুল, কারণ সবাই মানে শুধু মহিলারা নয়, অ্যাকচুয়ালি ছিল মুভমেন্টটা যে মহিলারা রাত দখল করবে, কিন্তু সবাই, পুরুষ মহিলা ছোট বড় ছেলে মেয়ে সবাই এই মুভমেন্টে সেদিন আমরা সামিল হয়েছি, এবং যথেষ্ট সাকসেসফুল হয়েছে। এই লড়াই আপনাদের কতদূর পর্যন্ত চলবে? এই লড়াই আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমাদের অভাব অভিযোগ বা আমাদের যা ডিম্যান্ডস, আমরা যা প্রত্যাশা করছি, আমরা যা আশা করছি, সেগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে তত দিন অবধি আমাদের এই মুভমেন্ট চলবে। কারণ আমাদের নিজেদের একজন পিজিটি দিদি এইভাবে নির্যাতিত হয়েছেন, এইভাবে তাকে চলে যেতে হয়েছে, তো আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। যতক্ষণ না ন্যায় বিচার হবে, যতক্ষণ না আসল অপরাধীদের ধরা হবে, এবং সেটা যত ডিলে হচ্ছে তত আমাদের আরো মুভমেন্টের বাড়ছে, তত আমাদের ধৈর্য বাঁধ পেরিয়ে যাচ্ছে, এবং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আমরা জানি। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হোক, আসল দোষীদের ধরা হোক, তাদের কঠোরতম শাস্তি হোক, তাদের প্রপার শাস্তি হোক, এমন মানে কঠোর শাস্তি হোক যাতে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে সবার কাছে, যে এই শাস্তি হয়, যাতে পরবর্তীকালে এরকম ইনসিডেন্ট করতে যে করবে সে একবার অন্তত ভাববে, ভয় পায়, যাতে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই চাই। তো ততদিন অবধি আমাদের মুভমেন্ট চলতেই থাকবে, যতদিন না এই ইনসিডেন্টের কোনো প্রপার সুরাহা হচ্ছে। শুধু ডক্টরস না, ডক্টরস ছাড়াও দেশের সমস্ত মহিলাদের জন্য আপনি আমাদের রোল ক্যামেরা এন্ড টকের তরফ থেকে কি বার্তা দিতে চান?
আমি এখন এই মুহূর্তে এটাই বলবো যে সমস্ত নারীরা একজোট হোক, একসাথে আসুক। আমাদের এই যে লড়াই সেটা তো ডক্টরসদের একার লড়াই নয়, সেটা আমাদের সব মহিলার লড়াই। এবং মহিলারা তাদের গলা মানে উঁচু করে করুক, বাঁচুক। কোনো অপরাধ অন্যায় যদি তাদের সাথে হয় সেটা তারা রুখতে শিখুক, তারা আওয়াজ তুলুক। কোনো মহিলা যেন নির্যাতিত পরবর্তীকালে না হয়। আমি চাইবো সমস্ত কর্মক্ষেত্রেই যেন সেফ অ্যান্ড সিকিউর হোক। সেটা শুধু হসপিটাল নয়, শুধু আমাদের কর্মক্ষেত্র নয়, সমস্ত কর্মক্ষেত্র একটা ফিলিং অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি। তার জন্য অ্যাডিকুয়েট টুলস, অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার, যদি লজ অ্যান্ড পলিসিস এনফোর্স করার দরকার পড়ে গভর্নমেন্টকে, সেটা করতে হবে। এবং আমাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে সরকারকে। সেটা লড়াইয়েই যেন আমাদের সাথে সমস্ত মহিলা আমাদের সঙ্গে থাকে। শুধু ডক্টর, যে ওমেন ডক্টর, লেডি ডক্টর এটা না, যে কোনো আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং হোক, স্কুল কলেজ, ইভেন হোম মেকার, যদি মহিলারা নিজের কর্মক্ষেত্রে সুরক্ষা না থাকে, মানে সে যে তার নিজের বাড়িতেই মানে সুরক্ষিত আছে সেটাও মানে আমরা জোর দিয়ে বলতে পারি না। তাই ইভেন হোম মেকাররাও কিন্তু আমাদের সাথে থাকুক, আমি এটা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ রোল ক্যামেরা টককে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।